আপনি কি জানেন একজন মানুষ একটি দেশের নাগরিক হয় কিভাবে? জন্মসূত্রে নাকি অন্য কোনো উপায়ে? আর একজন বিদেশি কি কখনো কোনো দেশের নাগরিক হতে পারে? ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় নাগরিকতার কথা বলা হয়েছে? ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন কতবার সংশোধিত হয়েছে? আর ২০১৯ সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো নাগরিকতা অধ্যায়ের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে এক ঝলকে নাগরিকতা অধ্যায়ের কুইক রিভিশন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো ড্যাশ। উত্তর, নাগরিক। দ্বিতীয়, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নগর থেকে। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ, মানে কোথায়? উত্তর হবে গ্রিসে। রাষ্ট্রবিজ্ঞানের শুরুই হয় এই গ্রিস দেশ থেকে, সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা টপিকের সঙ্গে গ্রিস দেশের একটা সম্পর্ক আছে। শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক। উক্তিটি কে করেছিলেন? উত্তর, অ্যারিস্টটল। ভিডিওটা পজ করে করে তোমরা প্রশ্নগুলো তুলে নিতে পারো। রাষ্ট্র অসৎ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে? উত্তর, নাগরিককে পারে, বিদেশিদের কিন্তু করতে পারে না। নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা। এই আনুগত্য প্রদর্শন করার অর্থ হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের আইন মেনে চলা, দেশের বিভিন্ন কাজে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা। এটাকে বলা হয় আনুগত্য প্রদর্শন। সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে নাগরিকদের কাছে, কারণ রাষ্ট্র নাগরিকদের যেমন বিভিন্ন ধরনের অধিকার দিয়ে থাকে, সুযোগ সুবিধা দিয়ে থাকে, নাগরিকদেরও কর্তব্য হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন কাজে নিজেকে বিলিয়ে দেওয়া। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। শুধু ইংরেজ নয়, বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিরাই হচ্ছেন ভারতের কাছে বিদেশি। এখানে শুধু ইংরেজ বলে দেওয়া হয়েছে, পরীক্ষায় কিন্তু ইংরেজ না হোক বা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইংল্যান্ড থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এইরকম বিভিন্ন ধরনের জায়গা থেকে এসেছে কোনো ব্যক্তি, এই কথাগুলো থাকতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন কে? অ্যারিস্টটল। নাগরিকরা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের সুযোগ। কে বলেছেন? বলেছেন অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি। সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম। সুনাগরিক হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ দেশকে ভালোবাসা। তাছাড়াও আরও অনেক গুণ আছে, যেরকম নির্দিষ্ট সময়ে কর প্রদান করা, দেশের কাজে সেবা করা, বিভিন্ন ধরনের গুণ আছে। সেই গুণগুলোর মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে দেশপ্রেম। লর্ড ব্রাইস সুনাগরিকের কটি গুণের কথা বলেছে? বলেছে 3টি। ভোটাধিকার আছে কাদের? শুধুমাত্র নাগরিকদের, বিদেশিদের কিন্তু নেই, কারণ বিদেশিরা নিজের দেশের প্রতি আনুগত্য থাকে। রাজনৈতিক অধিকার ভোগ করে কারা? নাগরিকরা। রাজনৈতিক অধিকার বলতে বোঝায় ভোট দেওয়া, ভোটে নির্বাচিত হওয়া, সরকারের বিরোধিতা করা, সরকারি কাজে অংশগ্রহণ করা, এগুলোকে বলা হয় রাজনৈতিক অধিকার। সেটা আছে শুধুমাত্র নাগরিকদের, বিদেশিদের কিন্তু এই অধিকারটা নেই। অসম্পূর্ণ নাগরিকরা কোন অধিকার পারে না? সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। অসম্পূর্ণ নাগরিক বলতে বোঝায় যারা বাইরের দেশ থেকে এসেছে, সম্পূর্ণ নাগরিক যারা নয়। একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে একটি দেশের, একজন ব্যক্তি বিভিন্ন দেশের কখনোই নাগরিক হতে পারে না। দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার থাকে। একটি কেন্দ্র সরকার থাকবে এবং বিভিন্ন একের অধিক বিভিন্ন ধরনের রাজ্য সরকার থাকবে। সেই ধরনের শাসন ব্যবস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত নাগরিকতার নীতি আঞ্চলিকতাবাদের সৃষ্টি করে, একথা কে বলেছেন? জি.এল. যোশী। নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি ভাগে ভাগ করা হয়।
ভাগগুলো কি? একটা হচ্ছে জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদনের দ্বারা। যারা যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। এই স্বাভাবিক নাগরিকদের মধ্যে আবার দুটো নীতি আছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি। এটা কি? এটা হচ্ছে যে শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেন না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে। এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি। এই নীতিটা জন্মসূত্রের নীতিরই একটা ভাগ। জন্মসূত্রের নীতির মধ্যে দুটো নীতি আছে, একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোথায়? আর্জেন্টিনাতে হয়। এই যে জন্মস্থান আর রক্তের সম্পর্ক। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন না, হতে পারেন সেটা হচ্ছে জন্মসূত্রে। যে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা অনুমোদনের মাধ্যমে যারা নাগরিক হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রাষ্ট্রপতি হতে পারেন না। রাষ্ট্রপতি হতে গেলে তাকে জন্মসূত্রে নাগরিক হতে হবে, অর্থাৎ সেই দেশে তাকে জন্মগ্রহণ করতে হবে। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন না। কোনো দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন। সেটা কোন দেশ? সেটা হচ্ছে জাপান। অর্থাৎ জাপানে জাপানি কোনো মহিলাকে অন্য কোনো দেশের পুরুষ বিবাহ করলে সে জাপানের নাগরিকত্ব পাবে। কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়? বলা হয় অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা। সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে পদ্ধতি অনুসারে ভারতীয় নাগরিকতা অর্জন করেছে সেটি হলো সমষ্টিগত নাগরিকতা। এই অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সমষ্টিগতভাবে, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে কবে ভারতবাসীরা নাগরিকতা অর্জন করেছে? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। কারণ এই 1950 খ্রিস্টাব্দেই ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়। তো সেই সূত্রে ভারতবাসীরা নাগরিকতা অর্জন করে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় অংশে। ভারতের সংবিধানের কত নং ধারাসমূহের ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নং ধারায়। 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকতা আইনে কয়টি ধারা ছিল? 19টি ধারা ছিল। এই 5 থেকে 11 নম্বর ধারায় মধ্যে এই 11 নম্বর ধারা বলে ভারতের শাসন ব্যবস্থা 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইন প্রতিষ্ঠিত করে। সেখানে ছিল এই 19টি ধারা। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে ভারতবাসীকে অন্তত কত বছর ভারতে থাকতে হয়? 10 বছর থাকতে হয়। 1955 খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন 2003 সাল পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে? 6 বার সংশোধিত হয়েছে। লাস্ট হয়েছে 2019 সালে। ভারতের অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরেসা। মাদার টেরেসাকে কিন্তু ভারতের অর্জিত নাগরিক বলা হয়। নাগরিকতা বিলুপ্তি হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব নেয়। নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে বিভিন্ন কারণে। অন্য দেশে নাগরিকত্ব নিলে, নিজের দেশ থেকে পরিত্যাগ করলে, অন্য দেশের চাকুরি গ্রহণ করলে, অন্য দেশের উপাধি নিজের দেশের অনুমতি ছাড়া গ্রহণ করলে, যুদ্ধের সময় শত্রুপক্ষে অংশগ্রহণ করলে বা শত্রুপক্ষকে সমর্থন করলে এই নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে। সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় হচ্ছে অশিক্ষা। একজন নাগরিক তখনই সুনাগরিক হতে পারে যদি তার মধ্যে শিক্ষা থাকে। যদি তার মধ্যে শিক্ষা না থাকে তাহলে সে সুনাগরিক হতে পারবে না। সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা কি? স্বার্থপরতা, অর্থাৎ নিজের কথা ভাবা। সে কিন্তু কখনোই সুনাগরিক হতে পারবে না। যে সকলের জন্য ভাববে, দেশের জন্য ভাববে, পাশাপাশি নিজের জন্য ভাববে, সেই হবে সুনাগরিক। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়? সুইজারল্যান্ড। যেমন বিভিন্ন দেশে ভোটদানটা বাধ্যতামূলক নয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রেই বলি যে ভোটের সময় লোকেদের কাছে মনে হয় একটা উৎসব, বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবে কিন্তু ভোট দান করবে না। কিন্তু সুইজারল্যান্ডে বলা আছে ভোটদান বাধ্যতামূলক। আমার মনে হয় এটা ভারতবর্ষের ক্ষেত্রেও করা উচিত। নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করেছে ভারতীয় সংবিধানে। পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে 6 এবং 7 নং ধারায়।
6 নং ধারায় বলা হচ্ছে যে পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান, আর 7 নং ধারায় বলা হয়েছে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিরা এবং পরবর্তীকালে আবার ফিরে আসলে তাদের নাগরিকতা প্রদানের শর্তাবলী বলা আছে। পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের 11 নং ধারায়। আমি একটু আগেই বললাম যে 11 নং ধারাতেই পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। আর সেই অধিকার বলে 1955 সালে ভারতের পার্লামেন্ট প্রথম নাগরিকত্বের আইন প্রণয়ন করে। জাতীয় সংবিধানের 11 নং ধারা অনুসারে ভারতীয় সংসদ নাগরিকত্ব আইন প্রণয়ন করেছিল 1955 সালে। কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকের মধ্যে পার্থক্য করা হয়? এখানে অপশনগুলো দেওয়া হয়নি, তোমরা লিখতে পারো ইউএসএতে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের নাগরিকত্ব সংশোধনের ক্ষেত্রে সংবিধানের 6 ক ধারা যুক্ত হয়েছে 1985 খ্রিস্টাব্দে। ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় কবে? 2019 সালে 11 ডিসেম্বর। সেটাকে বলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সংক্ষেপে সিএএ। কার্যকর হয় কবে? কার্যকর হয় 11 মার্চ 2024 সালে। 2019 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কোন কোন ধর্মীয় জাতি ভারতের নাগরিকত্ব লাভ করবে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সি। তো এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিকতা অধ্যায় একটু জেনে নিই। প্রথমেই খুব সংক্ষেপে নাগরিকতা অধ্যায়টি বুঝে নিই। একটি রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির যে আইনগত সম্পর্ক তাকেই বলা হয় নাগরিকতা। সহজভাবে বললে, যে ব্যক্তি কোনো রাষ্ট্রের আইন অনুযায়ী সেই রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃত এবং রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্য পালন করে, তাকেই বলা হয় নাগরিক। নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং রাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক ও অন্যান্য অধিকার ভোগ করে। অন্যদিকে কোনো দেশের ভূখণ্ডে বসবাস করলেও যদি সেই দেশের নাগরিক না হয়, তাকে সাধারণভাবে বিদেশি বলা হয়। নাগরিকতা অর্জনের প্রধান পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকতা, বংশসূত্রে বা রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকতা এবং অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন। আবার বিশেষ পরিস্থিতিতে নাগরিকতা বিলুপ্ত বা পরিত্যাগও হতে পারে। ভারতের ক্ষেত্রে নাগরিকতার সাংবিধানিক বিধান রয়েছে সংবিধানের 5 থেকে 11 নং ধারায়। এছাড়া নাগরিকতা সম্পর্কে বিস্তারিত আইন প্রণয়ন করা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 এর মাধ্যমে। তাই পরীক্ষার জন্য নাগরিকতা অধ্যায়ে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে নাগরিকের সংজ্ঞা, নাগরিকের অধিকার ও কর্তব্য, সুনাগরিকের গুণ, নাগরিকতা অর্জনের পদ্ধতি, নাগরিকতা বিলুপ্তির পদ্ধতি, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নং ধারা এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এবার চলো এমসিকিউ শুরু করি। চলো একবার কয়েক সেকেন্ডে নাগরিকতা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখবে, নাগরিক রাষ্ট্রের সদস্য। নাগরিক শব্দের উৎপত্তি নগর থেকে। নাগরিকতার প্রথম সংজ্ঞা দিয়েছে অ্যারিস্টটল। রাজনৈতিক অধিকার আছে কার? নাগরিকদের। দ্বৈত নাগরিকত্ব আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার। বৈশিষ্ট্য: নাগরিকতা অর্জনের গুরুত্বপূর্ণ পদ্ধতি জন্মসূত্রে ও অনুমোদনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের নাগরিকতা সংক্রান্ত ধারা 5 থেকে 11, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সিএএ 2019। সিএএ কার্যকর হয় 11 মার্চ 2024। এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখতে পারলে নাগরিকতা অধ্যায়ের এমসিকিউ এর অনেকটা সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা নাগরিকতা অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করলাম। তোমাদের যদি সত্যি পরীক্ষায় ভালো নম্বর তোমরা পেতে চাও, তাহলে শুধু ভিডিওটি দেখলেই হবে না, প্রশ্নগুলো নিজে অন্তত একবার উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব
করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর কমেন্টে অবশ্যই লিখবে নাগরিকতা অধ্যায় সম্পূর্ণ রিভিশন। পরের ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও। আমি রাজেশ স্যার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।